নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। বেঙ্গল ফিলোসফি সাকসেস একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের আমি তোমাদের সামনে আলোচনা করব শাস্তির বিভিন্ন তত্ত্বসমূহ, অর্থাৎ শাস্তি সম্পর্কে কটি মতবাদ রয়েছে এবং সেই মতবাদগুলো কারা কোন তত্ত্বগুলো স্বীকার করে, এবং প্রত্যেকটা শাস্তি তত্ত্বের ডেফিনেশান উদাহরণ সহ আমি আলোচনা করব এই ক্লাসের মধ্যে দিয়ে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে। দেখো, সিলেবাসের মধ্যে আহ, তোমাদের যেটা রয়েছে শাস্তি সংক্রান্ত মতবাদ, এটা কিন্তু তোমাদের কম বেশি সকলের জানা এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয় এটা। শাস্তি সংক্রান্ত তত্ত্ব এটি আজকে আমরা এই ক্লাসের মধ্যে পড়ব। আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি আমি শুরু করতে চেয়েছিলাম এই কারণ কারেন্ট থাকছে না, দ্বিতীয়ত তো মোবাইল ল্যাপটপের চার্জের খুব সমস্যা হচ্ছে। তো সেই কারণে যেহেতু এখন জলমগ্ন অবস্থায় আছি, সেহেতু কিছুটা দিন আমার এই রকম অসুবিধাগুলো একটু হবেই, সেইগুলো তোমাদের একটু সামলাতে হবে। কিন্তু ক্লাসের মধ্যে যাই হোক না কেন, নোটসগুলো আমি তোমাদেরকে ঠিক প্রোভাইড করে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা টাইমলি ক্লাসটা জয়েন করার চেষ্টা করবে। এখন সব জয়েন করছে, যাই হোক। দেখো, স্লাইডস আশা করি সকলে দেখতে পাচ্ছ। শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, সেখানেই দেখো প্রথমেই আমি বলি যে শাস্তিটা আসলে কি, শাস্তি বলতে কি বোঝায়। শাস্তিটা কি, পানিশমেন্টটা কি, সেটা আগে বুঝতে হবে। শাস্তি কাকে বলে সেই বিষয়টা আগে বুঝতে হবে। শাস্তি কি বা শাস্তি কাকে বলে, না বলা হচ্ছে শাস্তি কি বা কাকে বলে, সেটা বলতে গিয়ে বলা হচ্ছে কোনো ব্যক্তি, হুম যখন কোনো ব্যক্তি আইন বা স্বীকৃতি সামাজিক বিধি লঙ্ঘন করে, হুম যখন কোনো একজন ব্যক্তি কি করে, না সমাজের যে স্বীকৃত বিধি রয়েছে বা আইন রয়েছে, সেটাকে যখন সে লঙ্ঘন করে, হুম এবং এই যে সেই সমাজের যে আইন বা সমাজ স্বীকৃত যে বিধি রয়েছে সেটাকে লঙ্ঘন করলে, হ্যাঁ বা কোনো অপরাধ করলে কি হয়, না রাষ্ট্রের দ্বারা, হুম বা রাষ্ট্র হতে পারে বা বৈধ কোনো কর্তৃপক্ষ দ্বারা যখন সেই ব্যক্তির ওপরই আইনসম্মত তাকে কোনো কষ্ট দেয়া হবে, কোনো দুঃখ দেয়া হবে, বা তার যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার সীমাবদ্ধতা করা হবে, বা তার প্রতিকূল ব্যবস্থা, হ্যাঁ গ্রহণ করা হবে। অর্থাৎ তার যে প্রতিকূল যে সেই আইন অমান্য করার জন্য যে প্রতিকূল ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটাকে বলা হবে শাস্তি। আমি আবারও বলছি, শাস্তিটা কি বা কাকে বলে। একদম সহজ ভাষায় আমি বলার চেষ্টা করছি শাস্তিটা কি বা শাস্তিটা কাকে বলে। না শাস্তিটা কি, না কোনো ব্যক্তি যখন কোনো আইনকে বা সমাজে স্বীকৃত কোনো বিধি রয়েছে, হ্যাঁ সেটাকে যখন সে লঙ্ঘন করে, হ্যাঁ বা সে যখন কোনো অপরাধ করে, কোনো একজন ব্যক্তি তাহলে কি করবে, হয় সে আইন অমান্য করবে বা সমাজে স্বীকৃত কোনো বিধি রয়েছে সেটাকে সে অমান্য করবে, বা সে কি করবে, বা সে কোনো অপরাধ করলো। তাহলে সেই অপরাধ করলে কি করে, না এই অপরাধ করার ফলে বা কোনো আইন না মানার কারণে বা সমাজের কোনো নিয়ম ছিল সেটা না মানার কারণে যখন সেই ব্যক্তিকে রাষ্ট্র, হ্যাঁ বা কোনো বৈধ কর্তৃপক্ষ কি করে, না তার ওপরে বা সেই ব্যক্তির ওপরে যে আইনসম্মতভাবে সেই ব্যক্তিকে কষ্ট দেয়, দুঃখ দেয়, বা সেই ব্যক্তির আগে যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাটাকে সীমাবদ্ধ করে ফেলে, এবং সেই ব্যক্তির বিরুদ্ধে সমস্ত প্রতিকূল, হ্যাঁ অবস্থা বা ব্যবস্থা গ্রহণ করা হয় বা আরোপ করা হয়, সেটাকে বলা হয় শাস্তি। সহজভাবে বলতে গেলে বলা হয় শাস্তি হচ্ছে এমন এক প্রকার কি বলা যায়, ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি
সে সমাজের কোনো বিধিনিষেধ বা আইন না মানার কারণে বা কোনো অপরাধ করার কারণে, হ্যাঁ, কোনো রাষ্ট্র বা কোনো সংগঠন বা বৈধ কর্তৃপক্ষ যখন কি করে আইনসম্মতভাবে নিয়মসম্মতভাবে ওই ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তি আইন মানলো না, যে ব্যক্তি সমাজের বিধিনিষেধ মানলো না, যে ব্যক্তি অপরাধ করলো, হ্যাঁ, তাকে হচ্ছে কি হবে না কষ্ট দেয়া হবে, নিয়মসম্মতভাবে দুঃখ দেয়া হবে, বা আগে তার যে স্বাধীনতাটা ছিল সেই স্বাধীনতাটাকে সীমাবদ্ধ করা হবে, তাকে বলা হবে শাস্তি। বুঝতে পারছি শাস্তিটা কি বা কাকে বলে? শাস্তি কি বা কাকে বলে বুঝতে পারছি? এইবার প্রথম কথা হচ্ছে মানুষ, তাহলে মানুষকে, দেখো স্লাইডটা তোমরা লক্ষ্য করবে ভালো স্পষ্ট দেয়া আছে। মানুষকে বা অপরাধীকে কেন শাস্তি দেয়া হবে? একটা প্রশ্ন হচ্ছে, অপরাধীকে কেন শাস্তি দেব, কেন আমি অপরাধীকে শাস্তি দেব? আমি তো বুঝতে পেরেছি যে ধরো আমি, সাপোজ আমি কি করলাম, আমি হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা আইন কোনোভাবে মানলাম না, বা আমি হচ্ছে কোনোভাবে সমাজের যে বিধি রয়েছে সেগুলো আমি মানলাম না, আমি কোনো অপরাধ করলাম, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে, কেন আমাকে শাস্তি দেওয়া হবে? শাস্তি না দিয়ে তো অন্য কোনো কিছু করা যেতে পারে, পুরস্কারও তো দেওয়া যেতে পারে। তাহলে শাস্তিটা দেওয়া হবে কেন? না, এই শাস্তি দেওয়া হবে এই কারণে, বলছে শাস্তি দেওয়া হবে অপরাধ প্রতিরোধ করার জন্য, যাতে ওই রকম অপরাধ আর কেউ না করে। আমি যে অন্যায়টা করেছি, আমি যে অপরাধটা করেছি, ওই রকম অপরাধ আর যাতে কেউ না করে। অপরাধীর সংশোধনের জন্য, অর্থাৎ আমি যে অপরাধটা করেছি এইরকম অপরাধ যাতে আমি সবসময় না করি, আর সেইটা সংশোধনের জন্য, ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, আর কি না সমাজের নিরাপত্তা বজায়ের জন্য, হ্যাঁ, এবং কি না আহ, সমাজের নিরাপত্তা বজায় রাখার জন্য, আহ, আর পুনর্নির্বাসের জন্য কি দরকার না শাস্তি দরকার, শাস্তিটাকে স্বীকার করতে হবে। তাহলে অপরাধীকে তাহলে শাস্তি দেয়া হবে কেন? না, অপরাধীকে শাস্তি দেওয়া হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আর কি জন্য? না মানুষ যে অপরাধ করছে, ব্যক্তি যে অপরাধ করছে, সেই অপরাধটাকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্য। আর কি না অপরাধীর সংশোধনের জন্য, মানে আমি যে অপরাধটা করেছি, আমি যাতে আর অপরাধ না করি, হ্যাঁ, আমি যাতে সেই অপরাধ বোধ যে আমার মধ্যে রয়েছে বা প্রবণতাটা রয়েছে সেইটাকে যাতে আমি সংশোধন করি, হ্যাঁ, সেটার জন্য। আর কি না আর যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজের এই যে নিরাপত্তা, হ্যাঁ, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কি করতে হবে না শাস্তি দিতে হবে। আর কি আর বলা হচ্ছে যে এই যে শাস্তির কথা বলা হচ্ছে, এই শাস্তির নৈতিক ভিত্তিটা কি? নৈতিক ভিত্তি কি না এই শাস্তির নৈতিক ভিত্তি হচ্ছে অপরাধীর দায়িত্ব, তার ন্যায় বিচার, সামাজিক কল্যাণ এবং মানবিক সংশোধনটাই হচ্ছে এই শাস্তি তত্ত্বের নৈতিক ভিত্তি। তাহলে আমরা আজকে পড়ছি কি না শাস্তি তত্ত্ব, পানিশমেন্ট থিওরি। তাহলে আমি প্রথমে বললাম শাস্তি কাকে বলে, তারপরে আমি বললাম যে কেন অপরাধীকে শাস্তি দেয়া হবে, এবং এই শাস্তি তত্ত্বের নৈতিক ভিত্তিটা কি। না এই শাস্তি তত্ত্বের নৈতিক ভিত্তি হচ্ছে কি না অপরাধীর দায়িত্ব, ন্যায় বিচার, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমাজের কল্যাণ এবং মানবিক সংশোধন। এই এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই শাস্তি তত্ত্বটা এথিক্সের মধ্যে ইনক্লুড, এবং এর জন্যই কিন্তু শাস্তি তত্ত্বটা আমরা পড়ি বা পড়াই। এবার এই যে শাস্তি তত্ত্ব যেটা আমরা আজকে পড়ছি, সেই শাস্তি তত্ত্ব না 3 প্রকারের মতবাদ আমরা সাধারণত জানি যে শাস্তি তত্ত্ব 3 প্রকারের। এই 3 প্রকার শাস্তি তত্ত্ব কি কি আমি তোমাদের আগে বলি। আমি আগে শাস্তি কাকে বলে আর শাস্তি দেওয়ার মেন উদ্দেশ্য কি সেটা বোঝাতে পেরেছি তো। এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই শাস্তি তত্ত্বটা কিন্তু 3 প্রকার। কি কি যেটা তোমরা প্রত্যেকেই জানো। একটা হচ্ছে
প্রতিরোধাত্মক মতবাদ। প্রতিরোধাত্মক মতবাদ, প্রতিরোধাত্মক মতবাদ মানে প্রতিরোধ করবে। কি প্রতিরোধ করবে? অপরাধটাকে প্রতিরোধ করবে। এই প্রতিরোধ করাটাকে আমরা দেখবে অনেক জায়গায় দেখবে যে প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ মানে কি বলতো? প্রতিরোধ করা। আমরা বলি না মানে অনেক জায়গায় লেখা থাকে দেখবে যে ট্রেনে লেখা থাকে অগ্নি প্রতিরোধ করো, প্রিভেন্ট ফায়ার। হ্যাঁ, তো এই যে প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হচ্ছে প্রিভেন্ট করা, সেটাকে রোকা, সেটাকে বন্ধ করা। তাহলে এই প্রতিরোধাত্মক মতবাদ, প্রতিরোধাত্মক মতবাদটাকে কি তত্ত্ব বলা হয়? না প্রিভেন্টিভ থিওরি বলা হয়। আবার এই প্রিভেন্টিভ থিওরিকে ডিটারেন্ট থিওরিও বলা হয়। বুঝতে পারছি? তাহলে শাস্তি সম্পর্কে তিনটে মতবাদ রয়েছে। কি কি মতবাদ? একটা হচ্ছে প্রিভেন্টিভ থিওরি, যেটাকে বলা হয় প্রতিরোধাত্মক মতবাদ, প্রিভেন্টিভ থিওরি, যেটাকে ডিটারেন্ট থিওরি বলা হয়। আরেকটি রয়েছে সংশোধনাত্মক মতবাদ বা সংশোধনমূলক মতবাদ, যেটাকে বলা হয় রিফর্মেটিভ থিওরি, যেখানে সংশোধন করা হয়। আর একটা যে মতবাদ রয়েছে সেটা হচ্ছে প্রতিশোধমূলক মতবাদ, যেটাকে বলা হয় রিট্রিবিউটিভ থিওরি। তাহলে শাস্তি সম্পর্কে এই তিনটে মতবাদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের পড়তে হয়, এবং এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে শাস্তি তত্ত্ব থেকে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে শাস্তি কাকে বলে বুঝলাম, শাস্তির কেন প্রয়োজন সেটা বুঝলাম, শাস্তির উদ্দেশ্যটা কি আমরা বুঝলাম। তাহলে এই শাস্তি তত্ত্ব ক প্রকার? না 3 ধরনের শাস্তি তত্ত্বের কথা বলা হয়েছে। 3 ধরনের শাস্তি তত্ত্ব কি কি? না একটা হচ্ছে প্রিভেন্টিভ থিওরি বা ডিটারেন্ট থিওরি, যেটাকে বলা হয় কি না প্রতিরোধাত্মক মতবাদ। আর একটা কি সংশোধনাত্মক মতবাদ, যেটা কি বলা হয় না রিফর্মেটিভ থিওরিও বলা হয়। আর একটা হচ্ছে প্রতিশোধাত্মক মতবাদ, যেটাকে বলা হয় রিট্রিবিউটিভ থিওরি। তাহলে এই হচ্ছে 3 প্রকার শাস্তি তত্ত্ব। এবার এই 3 প্রকার শাস্তি তত্ত্ব সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত ভাবে জানতে হবে যে এই শাস্তি তত্ত্বে কি বলা হয়, তার উদাহরণ কি, কেন এই শাস্তি তত্ত্ব গ্রহণ করা হয়, এই শাস্তি তত্ত্ব অনুসারে মৃত্যুদণ্ডকে মানে কি মানে না, এই শাস্তি তত্ত্ব কারা স্বীকার করে কারা স্বীকার করে না। হ্যাঁ, এইগুলো আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে এই 3টা থিওরিকে আমরা আজকের ক্লাসে পড়ব। এবার দেখো, প্রথমেই আমি তোমাদের বলি যে প্রিভেন্টিভ থিওরি একটা একটা করে পড়ি। প্রিভেন্টিভ থিওরি বা ডিটারেন্ট থিওরি। এই প্রিভেন্টিভ থিওরি বা ডিটারেন্ট থিওরিটা কি? দেখো, এই প্রিভেন্টিভ থিওরি প্রতিরোধাত্মক মতবাদ, এই মতবাদে শাস্তির হচ্ছে ভয়ের মাধ্যমে অপরাধকে প্রতিরোধ করা হয়। মানে অপরাধীকে ভয় দেখিয়ে, অপরাধীকে ভয় দেখিয়ে মানে শাস্তিটা দেয়া হবে। মানে শাস্তি দেওয়ার মেন উদ্দেশ্যটা, মেন লক্ষ্যটা কি বলতো? অপরাধীকে ভয় দেখানো। অপরাধীকে ভয় দেখানোর মাধ্যমে কি বলা যায়, শাস্তি দানের মেন উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে ভয় দেখানো। শাস্তির ভয় দেখানোর মাধ্যমে অপরাধীকে কি করা হয় না অপরাধ থেকে প্রতিরোধ করা হয়। বুঝতে পারছি? এবার এই যে শাস্তি তত্ত্ব, যেটা হচ্ছে প্রতিরোধাত্মক যে মতবাদ, সেই মতবাদের মূল যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি না ভবিষ্যতে অপরাধ কিভাবে বন্ধ হবে। এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলা হয়। ভবিষ্যতে অপরাধটা কি করে বন্ধ হবে সেইটা আইডেন্টিফাই করা হয়। এবং এই শাস্তি তত্ত্বের অর্থাৎ প্রতিরোধমূলক শাস্তি তত্ত্বের মেন লক্ষ্যটা কি না মেন লক্ষ্য হচ্ছে অপরাধটাকে প্রতিরোধ করা। মানে মানুষের যে ধরো কেউ কাউকে খুন করলো, কেউ চুরি করলো, হ্যাঁ, তাহলে সে যে অপরাধটা করলো সেই অপরাধটা প্রতিরোধ করা হচ্ছে এর প্রধান লক্ষ্য। এবং এই শাস্তি তত্ত্বের কোনটার না এই প্রতিরোধমূলক শাস্তি তত্ত্বের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভবিষ্যৎমুখী। ভবিষ্যৎমুখী মানে মানে ভবিষ্যতে আর যাতে, তুমি তো ধরো চুরি করে নিয়েছো, ধরো আমি চুরি করেছি, ধরো আমি চুরি করে নিয়েছি, তাহলে আমি চুরি করে নিয়েছি, আমাকে শাস্তিটা দেয়া হবে ভবিষ্যতে যেন কেউ আর চুরি না করে। এই কারণে এই শাস্তি তত্ত্বটা হচ্ছে ভবিষ্যৎমুখী। ক্লিয়ার? বোঝাতে পারছি? আর কি না
এই শাস্তি তত্ত্বের মেন কেন্দ্রবিন্দুতে যে থাকে সে হচ্ছে কে না মেন কেন্দ্রবিন্দু হচ্ছে অপরাধ। আর মূল পদ্ধতিটা কি এই শাস্তি তত্ত্বের না শাস্তির, যাকে আমি শাস্তি দিচ্ছি, হ্যাঁ, সেই শাস্তি দেওয়ার মাধ্যমে একটা ভয় সৃষ্টি করা। এবং অপরাধীর প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকবে, যাকে আমি শাস্তি দিচ্ছি তার প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি থাকবে কিরকম না সম্ভাব্য পুনরায় অপরাধকারী হিসাবে, হ্যাঁ, যাতে সে হচ্ছে পুনরায় আর ওই ধরনের অপরাধ ও যাতে না করে এবং অন্যান্য লোক যাতে না করে সেই জন্য। এবং তারপরে বলা হয়েছে দেখো সমাজকে ভবিষ্যৎ অপরাধ থেকে রক্ষা করা হচ্ছে এই মতবাদের মেন লক্ষ্য। এবং এই যে শাস্তি তত্ত্ব, এই শাস্তি তত্ত্বের মেন যে প্রবর্তক সে হচ্ছে কে না বেনথাম। অর্থাৎ এই শাস্তি তত্ত্বে বলা হয় ভয় দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে অপরাধটাকে থামানো বা বন্ধ করাই হচ্ছে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। তাহলে আমি আবারও বলছি যে শাস্তি সম্পর্কে কটা মতবাদ রয়েছে? তিনটি মতবাদ রয়েছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ, যেটাকে ডিটারেন্ট থিওরি বলা হয়, যেটাকে প্রতিরোধাত্মক মতবাদ বলা হয়। আরেকটি হলো কি সংশোধনাত্মক মতবাদ, যেটাকে রিফর্মেটিভ তত্ত্ব বলা হয়। আর একটা কি না প্রতিশোধমূলক মতবাদ, যেখানে তোমার প্রতিশোধ নেবে, সেটা হচ্ছে কি রিট্রিবিউটিভ থিওরি। তাহলে এই তিনটে হচ্ছে শাস্তি সংক্রান্ত মতবাদ। এতক্ষণ পর্যন্ত আমি যে শাস্তি তত্ত্ব নিয়ে আমি বলছিলাম যে সেটা হচ্ছে কি না প্রতিরোধমূলক মতবাদ। প্রতিরোধমূলক মতবাদ তাহলে কি রকম মতবাদ না প্রতিরোধমূলক মতবাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদে ভবিষ্যতে অপরাধ কিভাবে বন্ধ করা হবে সেটা কিন্তু চিন্তা করা হয়। এবং সেটা চিন্তা করার কারণে শাস্তির মেন উদ্দেশ্য হচ্ছে কি না এমন আমি শাস্তি দেব অপরাধী হচ্ছে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ওরকম অপরাধ আর সে করবে না। শুধু ও করবে না এমন নয়, ভবিষ্যতে অন্য কেউও ওই রকম অপরাধ করবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে ওই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। আর কি না ভবিষ্যতে আমি যাকে শাস্তি দিচ্ছি তার শাস্তি দেখে সমাজের আর বাকি লোকগুলো ওই রকম অপরাধ করবে না। এই তত্ত্বটাকে, এই প্রতিরোধাত্মক তত্ত্বটাকে যে মানে, যে স্বীকার করে, যে সমর্থন করে সেকে না বেনথাম। ক্লিয়ার? বেনথাম হচ্ছে এই প্রতিরোধাত্মক শাস্তি তত্ত্বকে মানে। এবং আমি আরো কি বলেছি না বলেছি যে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য হচ্ছে অপরাধীকে বা সমাজের অন্যান্য ব্যক্তিকে ভয় দেখানোর মাধ্যমে এই এই অপরাধটাকে আহ দমিয়ে রাখা বা অপরাধটাকে যাতে অন্য ব্যক্তি আর না করে সেটা দেখা হচ্ছে কি না এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। দ্বিতীয় যে শাস্তি তত্ত্ব রয়েছে সেই শাস্তি তত্ত্বটাকে বলা হবে সংশোধনাত্মক মতবাদ। সংশোধনাত্মক মতবাদ বা সংশোধনমূলক মতবাদ। এই সংশোধনমূলক মতবাদ কে স্বীকার করে, কারা স্বীকার করে? এই সংশোধনমূলক মতবাদটা কি দেখো, এই সংশোধনমূলক মতবাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদে অপরাধীকে সংশোধন করে একটা ভালো নাগরিক হিসাবে কিন্তু তাকে গড়ে তোলা হয়। এখানে কিন্তু শাস্তি দেওয়ার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে অপরাধীর চরিত্র সংশোধনের মাধ্যমে তাকে একটা আদর্শ নাগরিক বা একটা ভালো নাগরিক গড়ে তোলাই হচ্ছে এই রিফর্মেটিভ থিওরির মেন লক্ষ্য হলো। আর এই যে রিফর্মেটিভ থিওরি বা সংশোধনমূলক তত্ত্ব, সেখানে অপরাধীকে এইভাবে জাজ করা হয় কিভাবে তাকে সংশোধন করা যাবে। তার মধ্যে যে এই অপরাধ প্রবণতাটা রয়েছে, সে যে একজন ব্যক্তিকে খুন করেছে, সে যে একজনের বাড়ি থেকে চুরি করেছে, কি করে ওই ব্যক্তিটিকে ভালো পথে নিয়ে আসা যাবে, কি করে তাকে সংশোধন করা যাবে যে ভবিষ্যতে আর কাউকে খুন করবে না, আর ও হচ্ছে অন্য কারোর বাড়িতে চুরি করবে না। সেই সংশোধন করে কি করে সমাজের তাকে আর 10টা যে ভালো নাগরিক রয়েছে তার মতো করে তাকে গড়ে তোলা যাবে, সেটাই হচ্ছে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। অর্থাৎ এই সংশোধনাত্মক মতবাদে কি হয় না অপরাধীর চরিত্র সংশোধনের উপর গুরুত্ব দেওয়া হয়।
ক্লিয়ার? অপরাধীর চরিত্র সংশোধনের মাধ্যমে সংশোধনের উপর গুরুত্ব দেওয়া হয় এবং এই চরিত্র সংশোধন করার জন্য না সেই অপরাধীকে বিভিন্ন শিক্ষা দেওয়া হবে, তার কাউন্সিলিং করানো হবে, তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, হ্যাঁ, তাকে পুনরায় সমাজে আর 10টা মানুষের মতো সে যাতে বসবাস করতে পারে সেই দিকে গুরুত্ব দেওয়া হবে এবং মানুষকে এই শাস্তি তত্ত্বে স্বীকার করা হয় যে মানুষ হচ্ছে সংশোধন যোগ্য। হ্যাঁ, মানুষ হচ্ছে যে অপরাধ করছে, যে পাপ করছে, হ্যাঁ, যে খুন করছে বা চুরি করছে, বলছে সেইগুলোকে নাকি সংশোধন মানুষ করতে পারবে না। কেন করতে পারবে না? মানুষ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী, আর মানুষ যখন কোনো অপরাধ করে সে হয় সমাজের বা রাষ্ট্রের বা হচ্ছে তার অবদমিত কোনো কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে বা হচ্ছে কোনো ধর্মীয় আবেগের মধ্যে এসে মানে সামাজিক রাজনৈতিক ধর্মীয় এই বিষয়বস্তু গুলির দ্বারা এইগুলোর মাধ্যমে প্রভাবিত হয়েই কিন্তু সে অপরাধ করে। সেই কারণে সেই বিষয়বস্তুগুলো বোঝার পরে, হ্যাঁ, তার চরিত্র সংশোধনের মাধ্যমে তাকে কিন্তু পুনরায় একজন ভালো নাগরিক হিসাবে গড়ে তোলা যায় বলে দাবি করে কিন্তু এই সংশোধনাত্মক মতবাদ। ক্লিয়ার? বিশেষ করে প্লেটো এবং ফ্রয়েডপন্থীরা, হ্যাঁ, প্লেটো, ফ্রয়েড, হ্যাঁ, আধুনিক যারা হচ্ছে বা মনোবিদ যারা, হ্যাঁ, তারা কিন্তু বিশেষ করে এই সংশোধনাত্মক মতবাদকে স্বীকার করে। এবার এই সংশোধনাত্মক মতবাদের পরে যে তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে প্রতিশোধমূলক মতবাদ। এইগুলো আমি জাস্ট একটু একটু করে বলছি, এরপর আমি ডিটেলস এগুলো বলবো। প্রতিশোধমূলক মতবাদটা কি? দেখো, প্রতিশোধমূলক মতবাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ, এই মতবাদে কি বলা হয় না অপরাধের উপযুক্ত ন্যায়সঙ্গত প্রতিফল হিসাবে শাস্তি দেয়া হয়। অপরাধের উপযুক্ত ন্যায়সঙ্গত প্রতিফল হিসাবে শাস্তি দেয়া হয় মানে তুমি যে অপরাধ করেছো, যে ধরনের অপরাধ করেছো সেই ধরনের সমপরিমাণ হুম অপরাধের শাস্তি হিসাবে কিন্তু তোমাকে কি বলা যায় ফল হিসাবে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তুমি কারোর বাড়িতে 10 টাকা চুরি করেছো, শাস্তি স্বরূপ তোমার বাড়ি থেকেও 10 টাকা চুরি করা হবে, মানে এরকম ব্যাপারটা। অপরাধের উপযুক্ত ন্যায়সঙ্গত প্রতিফল মানে ফল হিসাবে শাস্তি দেয়া হয়। হুম অপরাধী তার অপরাধের জন্য কি শাস্তিটা পাবে সেটা কিন্তু এখানে বিচার করা হয়। হুম এবং এই শাস্তি তত্ত্বের মেন যে লক্ষ্য সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। হুম এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিশেষ করে কান্ট, হেগেল, হ্যাঁ, এরা কিন্তু এই শাস্তি তত্ত্বের সমর্থক। তারা কিন্তু এই প্রতিশোধাত্মক মতবাদকে সমর্থন করে। ক্লিয়ার? এবং এই প্রতিশোধাত্মক মতবাদ, সংশোধনাত্মক মতবাদ এবং প্রতিরোধাত্মক মতবাদ এই তিনটি হলো শাস্তি সংক্রান্ত মতবাদ। এবার আমরা কিন্তু প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কি না প্রতিরোধাত্মক মতবাদ, সেইগুলো আমরা এবার বিস্তারিতভাবে পড়ব। প্রতিরোধাত্মক মতবাদটা তাহলে কি না প্রতিরোধাত্মক মতবাদ হচ্ছে অপরাধীকে এবং সমাজের অন্যান্য মানুষকে শাস্তির ভয় দেখি ভবিষ্যতে অপরাধ করা থেকে বিরত রাখার মতবাদকে বলা হয় প্রতিরোধমূলক মতবাদ। একই কথা, ঠিক আছে? সেটাকে একটু জাস্ট বিস্তারিতভাবে আমি বলেছি। কি বললাম যে রোধাত্মক মতবাদ কি, প্রতিরোধাত্মক মতবাদের ইংরেজি টার্মটা আমি কি বলেছি, প্রতিরোধ করবে, প্রিভেন্ট করবে, যেটাকে কি বলা হয় আরো কি নামে জানা যায় না ডিটারেন্ট থিওরি বলেও জানা যায়। ক্লিয়ার? তাহলে সেই যে তত্ত্ব সেই তত্ত্বের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি না অপরাধীকে বা সমাজের অন্যান্য মানুষকে শাস্তির ভয় দেখি, মানে আমি ওই একচুয়াল এমন শাস্তি দেব যাতে অপরাধী ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ভবিষ্যতে আর ওরকম অপরাধ যাতে না করে, সেই মতবাদকে বলা হয় প্রতিরোধাত্মক মতবাদ। বা আমি একজনকে একটা অপরাধের জন্য যে শাস্তি দিলাম সেই শাস্তির জন্য, হ্যাঁ, ওর ওর শাস্তি দেখে সমাজের অন্যান্য ব্যক্তি ওইরূপ আর যাতে অপরাধ না করে সেই মতবাদকে বলা হয় প্রতিরোধাত্মক মতবাদ। একদম প্রচলিত যে উদাহরণ একটা রয়েছে কি না ভেড়া চুরির অপরাধে, তুমি ভেড়া চুরি করেছো, ভেড়া চুরির অপরাধে
তোমাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে সেই শাস্তি দেওয়ার মেন উদ্দেশ্যটা কি, না তোমাকে দেখে যাতে সমাজের অন্যান্য ব্যক্তি আর যাতে ভেড়া চুরি না করে, বা তোমাকে এই যে শাস্তিটা দেওয়া হয়েছে তুমি হচ্ছে আর ভবিষ্যতে এই রকম ভেড়া চুরি যাতে না করো। ক্লিয়ার? তাহলে এই শাস্তির, এই প্রতিরোধমূলক শাস্তির মেন উদ্দেশ্যটা কি, না ভবিষ্যতে আর হচ্ছে এই রকম অপরাধ যাতে না হয়, এই রকম অপরাধকে প্রতিরোধ করাই হচ্ছে মেন লক্ষ্য। আর হচ্ছে এই এই শাস্তি তত্ত্বের মূল ভিত্তিটা কি, না শাস্তির ভয়ে অপরাধ প্রবণতাটাকে কমানো। মানে আমি এমন শাস্তি দেব যাতে অন্যান্য লোক ভয়ে আর ওই ধরনের অপরাধ করবে না। আর এই যে প্রতিরোধাত্মক শাস্তি তত্ত্ব, সেই শাস্তি তত্ত্বের দুটো রূপ রয়েছে, দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্পেসিফিক ডিটারেন্ট বা স্পেসিফিক প্রতিরোধাত্মক, আর একটা হচ্ছে জেনারেল ডিটারেন্স, যেটাকে হচ্ছে সাধারণ প্রতিরোধাত্মক তত্ত্ব বলছে। তাহলে এই স্পেসিফিক ডিটারেন্সটা কি, না অপরাধী নিজে যাতে ভবিষ্যতে আর অপরাধ না করে, মানে একই ব্যাপার, ওই কথাটাই বলছি। যে জায়গায় অপরাধীকে আমি এমন শাস্তি দিচ্ছি, ভেড়া চুরির অপরাধে তাকে আমি দেখা গেল মৃত্যুদণ্ড দিচ্ছি, সাপোজ ভেড়া চুরির অপরাধে তাকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি, হ্যাঁ, বা ভেড়া চুরির অপরাধে আমি কি করলাম, তাকে 12 বছরের জেল দিলাম। ক্লিয়ার? তাহলে ভেড়া চুরির অপরাধে আমি তাকে 12 বছরের যে জেল দিলাম বা 10 বছরের জেল দিলাম, আরো তার সাথে ধরো আমি কয়েক লাখ টাকা আমি তার জরিমানা করলাম, সেক্ষেত্রে ও ভয় কি করবে, দ্বিতীয়বার আর কারোর ভেড়া চুরি করতে যাবে না। তাহলে ওই ব্যক্তি নিজে যখন ওই রূপ শাস্তি আর ওই রূপ অপরাধ আর করবে না, সেটা হচ্ছে স্পেসিফিক ডিটারেন্স। ক্লিয়ার? আর যখন ওই ব্যক্তিটাকে যে আমি শাস্তি দিয়েছি, ওই ব্যক্তির শাস্তি পাওয়াটা দেখে সমাজের আর অন্যান্য ব্যক্তি, অন্য মানুষ যাতে ওই রকম অপরাধ না করে বা করতে ভয় পায়, সেটা হচ্ছে জেনারেল ডিটারেন্স। ক্লিয়ার? তাহলে শাস্তি তত্ত্বের, এই প্রতিরোধমূলক শাস্তি তত্ত্বের এই দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্পেসিফিক ডিটারেন্স, যেখানে যে ব্যক্তিকে শাস্তি দিচ্ছি সেই ব্যক্তি পুনরায় ও আর ওই ধরনের অপরাধ করবে না, ওই রকম অপরাধ করা থেকে বিরত থাকবে, সেটা হচ্ছে স্পেসিফিক ডিটারেন্স। আর একটা হচ্ছে জেনারেল ডিটারেন্সটা কি, যেখানে ওই ব্যক্তি ছাড়া অন্যান্য ব্যক্তি তারা হচ্ছে ওই রকম ওই শাস্তির কি বলা যায় ভয়ে আর ওই রকম অপরাধ করবে না। ক্লিয়ার? সেটা হচ্ছে কি, না জেনারেল ডিটারেন্স। তাহলে এই শাস্তি তত্ত্ব স্বীকার করে কে, না এই শাস্তি তত্ত্ব স্বীকার করে বেকেরিয়া, আর একটা হচ্ছে জেরেমি বেনথাম। বেনথামের নামটা মনে রাখবে, বেনথাম হচ্ছে কি, না এই প্রতিরোধাত্মক শাস্তি তত্ত্বের সমর্থক। এবার এখানে দেখো আমি তোমাদের উদাহরণ কি দিয়েছিলাম, না চুরির অপরাধে কারাদণ্ড দেখে অন্যান্য ব্যক্তিরা কিন্তু চুরি করতে ভয় পেল, এইটা হচ্ছে আর উদাহরণ। মানে ভেড়া চুরি করেছো তার জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, যাতে তোমাকে দেখে অন্যান্য ব্যক্তি ভেড়া চুরি না করে, সেটাই হচ্ছে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। এবার এই যে প্রতিরোধাত্মক যে মতবাদ, সেই মতবাদের সুবিধাটা কি, না সেই মতবাদের সুবিধা হচ্ছে যে অপরাধটা প্রতিরোধ করা যায়, আর কি, না সমাজের নিরাপত্তাটাকে বাড়ানো যায়, আর কি, না সম্ভাব্য অপরাধীদের নিরুৎসাহিত করে। মানে মানেটা কি, মানে ধরো কারোর এরকম মনে হচ্ছে যে আমার বাড়ির পাশেও দুটো ভেড়া রয়েছে বা ছাগল রয়েছে, আমি চুরি করে নেবো যে কোনো সুযোগ পেলে। এবার দেখা গেল তোমার বাড়ির পাশে একজন ভেড়া চোরকে বা ছাগল চোরকে এমন শাস্তি দিল, তুমি ভয়ে তোমার মনের মধ্যে যে প্রবণতাটা ছিল যে লোকের বাড়ির এই ভেড়াটা বা ছাগলটা আছে আমি চুরি করব, তোমার মনের মধ্যে যে প্রবণতাটা বাসা বেঁধেছিল, সেটা ভয়ে কিন্তু তুমি আর করবে না। মানে কি করে, না সম্ভাব্য অপরাধীদের নিরুৎসাহিত করে। তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু এই প্রতিরোধাত্মক মতবাদের রয়েছে। এবার এর সীমাবদ্ধতাটা কি, সীমাবদ্ধতা হচ্ছে, না সব অপরাধ কেবল কিন্তু ভয়ের কারণে ঘটে না, আবেগ, দারিদ্র, মানসিক সমস্যা বা সামাজিক কারণেও অনেকে অপরাধ করে। যেমন ধরো কেউ এতটাই গরিব, এতটাই দরিদ্র যে তার ঘর সংসার চলছে না, তো সে কি করবে, সে চুরি করতে বাধ্য, তার দারিদ্র্যের জন্য সে চুরি করতে বাধ্য। আবার ধরো কারোর একজনের হয়তো এরকম চুরি করা বাতিক রয়েছে, মানে তার সেটা মানসিক একটা
সমস্যা। চুরি করার তো একটা মানসিক সমস্যা, অনেক আছে, অনেক রোগ আছে, সে চুরি করে। তো তো সেটা একটা মানসিক সমস্যা। তো সেই সমস্ত বিষয়গুলোকে কি করে ব্যাখ্যা করবে বা কি করে শাস্তি দেবে, সেইটা কিন্তু এর একটা সীমাবদ্ধতা রয়েছে এই শাস্তি তত্ত্বে। ক্লিয়ার? তাহলে আমি ইন ডিটেলস তোমাদের এই প্রতিরোধাত্মক শাস্তি তত্ত্বটা বোঝাতে পারলাম। এইবার তোমাদের যেটা বলবো আমি সেটা হচ্ছে সংশোধনমূলক মতবাদ। সংশোধনমূলক মতবাদটা কি? তা দেখো, সংশোধনমূলক মতবাদ বা শাস্তি তত্ত্ব হচ্ছে শাস্তির মাধ্যমে অপরাধীর চরিত্র, তার মানসিকতা, তার আচরণ, হ্যাঁ, পরিবর্তন ঘটিয়ে তাকে ভবিষ্যতে অপরাধমুক্ত ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার যে মতবাদ, সেই মতবাদটাকে বলা হয় সংশোধনাত্মক মতবাদ বা সংশোধনমূলক মতবাদ। আবারও বলছি, তাহলে আগের যে শাস্তি তত্ত্বটা আমি পড়েছি না, সেই শাস্তি তত্ত্বের একটা আমি সীমাবদ্ধতা পেয়েছিলাম। মনে আছে সীমাবদ্ধতাটা কি বলেছিলাম? যে এই শাস্তি তত্ত্বটা এমন এক প্রকার শাস্তি তত্ত্ব, এই প্রতিরোধাত্মক মতবাদ এমন এক প্রকার মতবাদ, যে মতবাদ সব অপরাধীর, হ্যাঁ, এই যে মানুষ যত অপরাধ করে সেই সব অপরাধগুলো কিন্তু ভয়ের কারণে করে না এমন নয়। অনেক মানুষ হচ্ছে কি না, তার আবেগের জন্য, তার দারিদ্রতার জন্য বা মানসিক সমস্যার কারণে, এই সমস্ত বা কোনো সামাজিক কারণে সে হচ্ছে চুরি করতে পারে, সে অপরাধ করতে পারে। তাহলে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিছু জন রয়েছে যারা শাস্তি তত্ত্ব সম্পর্কে আরেকটি মতবাদের কথা বলেন। সেই শাস্তি তত্ত্বের নাম হচ্ছে সংশোধনমূলক মতবাদ। সেই সংশোধনমূলক মতবাদটা কি বা কাকে বলে? তার ডেফিনেশনে বলা হচ্ছে শাস্তির মাধ্যমে অপরাধীর চরিত্র, তার মানসিকতা, তার আচরণ পরিবর্তন ঘটিয়ে তাকে ভবিষ্যতে অপরাধমুক্ত এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মতবাদকে বলা হয় সংশোধনাত্মক মতবাদ বা সংশোধনমূলক মতবাদ, যেটাকে রিফর্মেটিভ থিওরি বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি এই যে শাস্তি তত্ত্ব, সংশোধনমূলক শাস্তি তত্ত্ব, সেই শাস্তি তত্ত্বের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধীর সংশোধন বা পুনর্বাসন। তাকে তার চরিত্র সংশোধনের মাধ্যমে, হ্যাঁ, তাকে সংশোধন করা হবে, তাকে হচ্ছে কি রেকটিফাই করা হবে, তাকে তার চরিত্রকে হচ্ছে কি সংশোধন করে তাকে আদর্শ নাগরিক হিসাবে তাকে আর 10টা মানুষের মতো, 5টা মানুষের মতো তাকে সমাজে যাতে সে জীবন অতিবাহিত করতে পারে সেটার দিকে গুরুত্ব দেওয়া হবে। তাহলে এই শাস্তি তত্ত্বে বলা হয় যে অপরাধীকে শুধু কষ্ট দিলে হবে না, তাকে কিন্তু পরিবর্তনের সুযোগ দিতে হবে। কেউ হয়তো চুরি করে ফেলেছে ভুলে, কিন্তু সে বুঝতে পারলো পরে যে আমি যেটা করেছি ভুল করেছি। কেউ কাউকে খুন করে ফেললো বলতে ধরো সে চায়নি এরকম করতে, কিন্তু হয়ে গেছে কোনো কারণে, রাগের বশে কোনো কিছু কারণবশত হয়ে গেছে, কিন্তু তাকে সেইটা পরিবর্তনের সুযোগ দিতে হবে। সেটা বলছে এই তো শাস্তি তত্ত্বে। বলছে যে অপরাধ ব্যক্তিগত দুর্বলতার পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক কারণেও ঘটতে পারে। বলছে একটা যখন অপরাধ ঘটে, সেই অপরাধটা কিন্তু এমনি এমনি ঘটে না। বলছে অপরাধ হচ্ছে যে হয়, সেটা হচ্ছে ব্যক্তিগত দুর্বলতা যেমন থাকে, তার সাথে সাথে কিন্তু সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক এবং মানসিক কারণেও কিন্তু অনেক ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারা অপরাধ করে। বিশেষ করে প্লেটো আর তারপরে হচ্ছে যে যত আধুনিক যে বিজ্ঞানী, বিশেষ করে ফ্রয়েডপন্থী যারা, তারা কিন্তু এই ধরনের শাস্তি তত্ত্বকে স্বীকার করে। এবং এই শাস্তি তত্ত্বে বলা হয় যে মানুষকে বা অপরাধীকে শিক্ষার মাধ্যমে, নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে বা পেশাগত কোনো প্রশিক্ষণের মধ্য দিয়ে, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে, চিকিৎসার মাধ্যমে, হ্যাঁ, তার চরিত্রে কিন্তু সংশোধন করতে হবে। ক্লিয়ার? এবার এইখানে এই শাস্তি তত্ত্বে বলা হয়, বলছে যে কারাগারে নিয়ে গিয়ে, যে অন্যান্য শাস্তি তত্ত্বে যেমন কারাগারে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার
বা ফিজিক্যাল টর্চারের কথা বলা হয়, সেটা কিন্তু এখানে ওরকম বলা হয় না। এখানে কি বলা হয় না, শুধু শাস্তির স্থান নয়, মানে যে জায়গায় কারাগারে রেখে যে তাকে শাস্তি দেওয়া হবে এমন নয়, তাকে কিন্তু সংশোধন এবং পুনর্বাসনকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। সে পুনরায় যাতে সমাজে ফিরে আসতে পারে সেটার দিকেও গুরুত্ব দিতে হবে। এখানে যেমন ধরো বলা হয়েছে উদাহরণ হিসেবে যে বলছে কোনো একজন কৈশোর বয়সে সে কী করলো, কোনো অপরাধ করলো, তাহলে সেই অপরাধীকে শুধু জেলে না রেখে তাকে কিন্তু শিক্ষা এবং তার পেশাগত, সে ভবিষ্যতে এখান থেকে বেরোনোর পরে কি কাজ করবে না করবে সেই সমস্ত প্রশিক্ষণও কিন্তু তাকে দিতে হবে। ক্লিয়ার? কারণ যারা সংশোধনাত্মক মতবাদ স্বীকার করে তারা দাবি করে যে মানুষ কিন্তু এমনি এমনি অপরাধ করে না, মানুষ কিন্তু অপরাধ করে সমাজের দ্বারা পরিচালিত হয়ে, আবেগের দ্বারা পরিচালিত হয়ে, কোনো মানসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক চাপের কারণেই কিন্তু সে অপরাধটা করে। তাহলে আমরা দেখছি যে এই যে শাস্তিতত্ত্ব, এই শাস্তিতত্ত্বে চরিত্র সংশোধনের কথা বলে এবং সমাজে আর 10টা মানুষের মতো তাকে সমাজে বেঁচে থাকার কথা বলে এখানে, চরিত্র সংশোধনের কথা বলে এখানে। এবং এই শাস্তিতত্ত্বের একটা সীমাবদ্ধতা রয়েছে, কি না সব অপরাধী সংশোধিত হবে এমন নিশ্চয়তা নেই। জগতে যতজন অপরাধ করে সকলে যে অপরাধ যে করেছে সকলের সেই অপরাধটাকে যে সংশোধন করা যাবে চরিত্র সংশোধনের মধ্যে দিয়ে এমন কোনো গ্যারেন্টি নেই। তাহলে গুরুতর অপরাধে শুধু সংশোধন ন্যায় বিচারের দাবি পূরণ নাও করতে পারে। কেউ একজন দেখা গেল 8টা 10টা খুন করেছে, তাকে আমি প্রথমে একটা খুন করলো, আমি তাকে চরিত্র সংশোধন করলাম, তাকে ভালো করে আবার সমাজে পাঠালাম, সে আবার খুন করলো, আবার তাকে পাঠালাম। বলছি এই রকম হলে কিন্তু কি বলা যায়, যে অপরাধীর যে আমি চরিত্র সংশোধন করলাম মানে সে হচ্ছে নিশ্চিত নয় যে সে আর ওই ধরনের অপরাধ করবে না, সেটা বলা যায় না। আবার যেগুলো গুরুতর অপরাধ, রেপ করে কাউকে খুন করেছি, এরকম যে কন্ডিশানগুলো সেইগুলোর ক্ষেত্রে তাহলে আমি কিন্তু সেইগুলোর ক্ষেত্রে আমি কিন্তু এই সংশোধনাত্মক মতবাদ প্রয়োগ করে আমি কিন্তু ন্যায় বিচার দিতে পারবো না। তো সেক্ষেত্রে এইগুলো হচ্ছে ওর সীমাবদ্ধতা। এরপরে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটা কি না, সেই তত্ত্ব হচ্ছে প্রতিশোধাত্মক মতবাদ। প্রতিশোধাত্মক মতবাদ প্রতিশোধাত্মক মতবাদটা কি? প্রতিশোধাত্মক মতবাদটা কি না, প্রতিশোধাত্মক মতবাদে বলা হয় এটাকে রিট্রিবিউটিভ থিওরি বলা হয়। প্রিভেন্টিভ থিওরি বা ডিটারেন্ট থিওরিটা কি না প্রতিরোধাত্মক মতবাদ। তারপর সংশোধনাত্মক মতবাদে কি বলা হয়েছিল না রিফর্মেটিভ থিওরি। আর প্রতিশোধ নেবি সেটা হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি। সেখানে কি বলা হয়, সেখানে বলা হয় যে অপরাধী যে অন্যায় করেছে, অপরাধী যে অন্যায় করেছে তার ন্যায়সঙ্গত ও উপযুক্ত প্রতিফল হিসাবে তাকে শাস্তি দেওয়া উচিত। এই মতবাদকে কিন্তু প্রতিশোধমূলক মতবাদ বলা হয়। এই শাস্তিতত্ত্বের মেন লক্ষ্য কিন্তু প্রতিশোধ। কীরকম প্রতিশোধ? তুমি অন্যের যতটা ক্ষতি করেছো তোমাকেও ততটা ক্ষতি নিতে হবে, তুমি অন্যকে যতটা কষ্ট দিয়েছো ততটা কষ্ট তোমাকেও নিতে হবে তার ফলস্বরূপ। তাহলে আমরা দেখছি যে অপরাধী অপরাধ করছে তাই সে তার প্রাপ্য শাস্তি পাবে। একজন অপরাধী যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি সেটা তার নিজের প্রাপ্য। বলছে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। কেউ তোমার দাঁত ভেঙেছে, তাহলে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। তুমি একজনের একটা চোখ তুলেছ, শাস্তি স্বরূপ তোমার আরেকটা চোখ তোমারও তোলা হবে। তুমি একজনের দাঁত ভেঙেছো, তাহলে শাস্তি স্বরূপ তোমারও দাঁত ভাঙা হবে। তাহলে এই যে শাস্তি তত্ত্ব, এই শাস্তি তত্ত্ব হচ্ছে যে এমন এক প্রকার শাস্তি তত্ত্ব যেখানে হচ্ছে কি না শাস্তি হচ্ছে অপরাধীর তার অপরাধের জন্য একটা প্রাপ্য পুরস্কার। বিশেষ করে কান্ট, হেগেল এরা কিন্তু এই ধরনের শাস্তিতত্ত্ব অর্থাৎ প্রতিশোধমূলক শাস্তিতত্ত্ব স্বীকার করে। কান্ট কি বলেন?
বলছে অপরাধী অপরাধ করেছে বলেই তাকে কিন্তু শাস্তি দিতে হবে, তাকে কেবল অন্যদের ভয় দেখানোর মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে না। মানে কি, তাকে উপায় হিসাবে গ্রহণ করা যাবে না। আবার হেগেল বলছে যে অপরাধ হলো আইনের অস্বীকৃতি, শাস্তি সেই অস্বীকৃতির অস্বীকৃতি, এবং এর মাধ্যমে আইনের মর্যাদাটাকে পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা দেখছি যে গুরুতর অপরাধের জন্য, হ্যাঁ, গুরুতর কঠোর শাস্তি, এই শাস্তি তত্ত্বে স্বীকার করা হয়। তুমি খুন করেছো, কাউকে খুন করেছো, মানে তার শাস্তি স্বরূপ তোমাকেও খুন করা হবে। খুন করা হবে মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি অন্যের চোখ উপড়ে নিয়েছো, তোমাকে শাস্তি স্বরূপ কিন্তু তোমারও চোখ উপড়ে নেওয়া হবে। এইটা হচ্ছে এই শাস্তি তত্ত্বের মেন লক্ষ্য। তাহলে আমরা দেখছি যে এই যে প্রতিশোধাত্মক মতবাদ, সেই মতবাদের একটা সুবিধা কি না, এই মতবাদের দ্বারা ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করা যায়, অপরাধীর দায়িত্ব এবং আইনের মর্যাদাটাকে প্রতিষ্ঠা করা যায়। হ্যাঁ, তুমি যে যেমন অপরাধ করছে সে তেমন শাস্তিটা পাচ্ছে, বেশিও নয় কমও নয়। যেমন আগের যে শাস্তিটা ছিল, যেটা হচ্ছে আগের কোনটা বলো তো, একদম প্রথমে যেটা পড়েছি প্রিভেন্টিভ, সেখানে দেখো তুমি ভেড়া চুরি করেছো, ভেড়া চুরি করার জন্য তোমাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে ভয়ে অন্য কেউ যাতে শাস্তি না করে। বুঝতে পারছি? মানে সেখানে কিন্তু তুমি ছোট পাপ করেছো, ছোট অপরাধ করেছো, কিন্তু তোমাকে বড় শাস্তি দেওয়া হবে যাতে ভয়ে অন্য কেউ না করে। আর যেটা সংশোধনাত্মক, সেখানে সংশোধন করবে, চরিত্র সংশোধন করবে। ক্লিয়ার? আর এইটাতে কি বলা হয়, তুমি অন্যের যতটা ক্ষতি করেছো ততটা ক্ষতি তোমারও হবে, তোমাকেও সেটা মেনে নিতে হবে। মানে এই শাস্তি তত্ত্বের মাধ্যমে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। ন্যায় বিচার, হ্যাঁ, একদম অপরাধীর হচ্ছে কি, যে অপরাধটা করেছে তার সমান ফল বা পুরস্কার, হ্যাঁ, তাকেও গ্রহণ করতে হবে। এবং এই শাস্তি তত্ত্বের সীমাবদ্ধতাটা কি না, অতিরিক্ত প্রতিশোধের প্রবণতা সৃষ্টি হতে পারে। বলছে যদি চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এইটাই যদি নিয়ম হয়, তাহলে কি হয়, মানুষের মধ্যে না একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা সৃষ্টি হয়। অপরাধীর সংশোধন ও সামাজিক, হ্যাঁ, কারণকে কিন্তু কম গুরুত্ব দেওয়া হয় এই তত্ত্বে। কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষ খুব কম রয়েছে যারা কিন্তু জেনে বুঝে অপরাধটা করে। অনেকে কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে কিন্তু যখন কাউকে হত্যা করে বা চুরি করে বা যে কিছু কাজ করে সেগুলো কিন্তু করে। কেউ হয়তো হঠাৎ করে একদিনে একজনকে মেরে ফেলে না, যারা করে প্রফেশনালি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা খুন করে, যারা চুরি করে, কেউ দেখবে চুরি করছে স্বভাবে চুরি করছে, কেউ দেখবে যে সে অভাব অনটনের মধ্যে থেকে চুরি করছে, তাকে বাধ্য করেছে সেই বাজে কাজটা করতে, সেই অপরাধটা করতে বাধ্য করেছে। তাহলে আমি শুধুমাত্র প্রতিশোধাত্মক মতবাদটাকে শাস্তি সম্পর্কে যথার্থ মতবাদ বলতে পারি না, আবার শাস্তি তত্ত্ব সম্পর্কে সংশোধনাত্মক মতবাদকে আমি যথার্থ বলতে পারি না, আবার প্রতিশোধাত্মক মতবাদকে কিন্তু আমি যথার্থ তত্ত্ব হিসাবে স্বীকার করতে পারি না। তাহলে এগুলো আংশিক দিক থেকে এক একটা ভাবে কিন্তু গ্রহণযোগ্য। এবার দেখো, এই যে আমি শাস্তি তত্ত্বগুলোর কথা আমি বলছি, এই যে প্রতিশোধমূলক শাস্তি তত্ত্বের কথা বলছি বা রিট্রিবিউটিভ শাস্তি তত্ত্বের কথা বলছি, সেই শাস্তি তত্ত্বের না আবার দুটো দিক, সেই শাস্তি তত্ত্বের আবার দুটো রূপ রয়েছে। সেই কি দুটো রূপ, একটা হচ্ছে কঠোর মতবাদ, যেটাকে হচ্ছে রিগোরিস্টিক ফর্ম, আর একটা হচ্ছে শিথিল বা নমনীয় মতবাদ, যেটা হচ্ছে মডিফাইড ফর্ম। তো এই যে কঠোর এবং শিথিল প্রতিশোধাত্মক মতবাদ, সেটা জাস্ট একটু করে আমরা বুঝে নেব কি না। দেখো, এই কঠোর যে মতবাদ, সেখানে অপরাধের প্রকৃতি ও গুরুত্ব অনুসারে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়। প্রধানত অপরাধের গুরুত্ব এবং তুলনামূলকভাবে কিন্তু এখানে যে শাস্তিটা দেওয়া হয় সেটা কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়, হ্যাঁ, এবং গুরুতর অপরাধে কঠোর শাস্তির নির্দেশ কিন্তু এই তত্ত্বে দেওয়া হয়।
আর যেটা শিথিল যে মতবাদ, যেটা হচ্ছে মডিফাইড যে ফর্ম, যেটা সেখানে কি বলা হয় না, সেখানে বলা হয় যে অপরাধের পাশাপাশি কিন্তু তার পরিস্থিতিও বিবেচনা করা হয়। তার শিক্ষাগত যোগ্যতাটা কতটা, তার বয়স কতটা, সে কী ধরনের অপরাধ করেছে, তার মানসিক অবস্থাটা কেমন, সে যে অপরাধ করেছে তার উদ্দেশ্যটা কী, কী উদ্দেশ্য অপরাধ করেছে, সে কোন অবস্থা থেকে, কোন পরিবেশ থেকে, কোন পরিস্থিতিতে থেকে এই অপরাধটা করেছে, সেইগুলো কিন্তু বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়। এবং এই যে শিথিল বা কী বলা যায় মডিফাইড যে ফর্ম, সেটা হচ্ছে কি মানে প্রতিশোধাত্মক যে মতবাদ, সেটা হচ্ছে তুলনামূলকভাবে কতটা কঠোর নয়, সেটা নমনীয়। এবং একই অপরাধ হলেও শিশুর ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিন্তু বিবেচনা করে কিন্তু কম শাস্তি দেওয়া হয়। যেমন একজন প্রাপ্তবয়স্ক ধরো কারোর চোখ উপড়ে নিয়েছে, তাহলে তার শাস্তিস্বরূপ তারও চোখ উপড়ে নেওয়া হবে। কিন্তু যদি এটা কোনো ছোট বাচ্চা ছেলে, সে হয়তো খেলার ছলে বা কোনো কিছু ওরকম করতে চায়নি, মারপিট করতে গিয়ে করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ওই রকমভাবে তার চোখ উপড়ে ফেলা হবে এরকম ব্যাপারটা নয়। তাহলে তার বয়স, তার মানসিক অবস্থা, হ্যাঁ, তার উদ্দেশ্য, তার পরিস্থিতি, এইগুলো বিচার বিবেচনা করেই কিন্তু শাস্তিটা দেওয়া হবে। বুঝতে পারছি? এইবার এই রিট্রিবিউটিভ থিওরি সম্পর্কে কান্ট আর হেগেল, আমি বলেছি যে কান্ট এবং হেগেল হচ্ছে এই রিট্রিবিউটিভ থিওরি বা প্রতিশোধমূলক শাস্তি তত্ত্ব স্বীকার করে। সেখানে কান্ট কি বলে? কান্ট বলছেন যে ন্যায় বিচার এবং নৈতিক যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে এই শাস্তি তত্ত্বের মূল ভিত্তি। এবং নৈতিক আইন যদি কেউ লঙ্ঘন করে তাকে কিন্তু এই শাস্তি দেয়া হবে, এবং অপরাধীর প্রাপ্য শাস্তি প্রদান এই শাস্তি তত্ত্বের হচ্ছে মেন লক্ষ্য। হ্যাঁ, এবার অপরাধী কোনো অপরাধ করেছে, তাহলে তাকে কিন্তু তার প্রাপ্য শাস্তি প্রদান করতে হবে। সে অন্যের চোখ তুলেছে, তো ওরও চোখ তুলতে হবে। তার মানে এই নয় যে ও লোকের চোখ তুলেছে বলে ওকে ফাঁসি দিতে হবে, যাতে অন্য লোক আর কি বলা যায় ওরকম চোখ তোলার অপরাধ না করে, এরকমটা না। অর্থাৎ কান্ট উদ্দেশ্য হিসাবে বা উপায় হিসাবে কোনো অপরাধীকে গ্রহণ করতে চাইছেন না বা চান না। অর্থাৎ অপরাধীকে মাধ্যম হিসাবে বা উপায় হিসাবে কিন্তু তিনি গ্রহণ করতে চান না। আর অন্যদিকে হেগেল, তিনি বলছেন আইন ও অধিকারকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই রিট্রিবিউটিভ থিওরি বা প্রতিশোধাত্মক মতবাদ স্বীকার করতে হবে। এবং তিনি বলছেন যে আইনটাকে যদি আইনের মর্যাদাটাকে যদি পুনরায় প্রতিষ্ঠা করতে হয়, এবং আইনকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, এই শাস্তিতত্ত্বের বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে শাস্তিতত্ত্ব সম্পর্কে যে আমরা দেখলাম যে কে কী কোন ধরনের শাস্তিতত্ত্ব স্বীকার করে, আমি সেটা বললাম। এবার তোমাদের যেটা জানতে হবে যে প্রতিশোধ আর প্রতিহিংসার মধ্যে পার্থক্যটা কী রয়েছে, সেটা আমাদের একটু জানতে হবে। প্রতিশোধ আর প্রতিহিংসা, প্রতিশোধ যেটা হচ্ছে প্রতিশোধাত্মক মতবাদ, আমি বলছি না প্রতিশোধাত্মক মতবাদ, যেটাকে রিট্রিবিউটিভ থিওরি বলছে, তাহলে এই রিট্রিবিউটিভ থিওরি যেটা হচ্ছে সেটা, এবং রিভেঞ্জ যেটাকে প্রতিহিংসা বলছি, এই দুটো কি? এই দুটো কিন্তু এক নয়। কীরকম এক নয়? বলছে প্রতিশোধ হচ্ছে ন্যায়সঙ্গত প্রতিফল, আর রিভেঞ্জটা হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা। এক্ষেত্রে রিট্রিবিউটিভের ক্ষেত্রে বা প্রতিশোধের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কি তার মেন ভিত্তি হচ্ছে আইন এবং ন্যায়। আর রিভেঞ্জের ক্ষেত্রে মেন ভিত্তিটা হচ্ছে কি রাগ, ঘৃণা, হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার স্পৃহা, এইগুলো কাজ করে। আর এই রিট্রিবিউটিভ বা প্রতিশোধের ক্ষেত্রে যেইগুলো হচ্ছে এই যে প্রয়োগ করে, প্রতিশোধটাকে যে প্রয়োগ করে, এই তত্ত্বটাকে যে প্রয়োগ করে, সেটা হচ্ছে কোনো রাষ্ট্র, কোনো আদালত এই শাস্তি তত্ত্বটাকে প্রদান করে। কিন্তু রিভেঞ্জ যেটা কেউ নেয়, সেটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। আর এই প্রতিশোধমূলক তত্ত্বের মেন উদ্দেশ্য হচ্ছে ন্যায়টাকে প্রতিষ্ঠা করা। আর রিভেঞ্জের মেন উদ্দেশ্য কি না, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া। হলো। আর এই প্রতিশোধমূলক শাস্তিতত্ত্ব অনুসারে তাহলে শাস্তির মাপকাঠিটা কি না, অপরাধের অনুপাত, যে যতটা অপরাধ করেছি
তাকে সেই অনুপাতেই তাকে শাস্তিটা দেওয়া হবে। আর রিভেঞ্জে কি হয় না, ব্যক্তিগত আবেগের দ্বারা প্রভাবিত হয়ে সে যা ইচ্ছা তাই করে। সে 2টো দাঁত ভেঙেছে, সে হয়তো 10টা দাঁত ভেঙে দিল, এরকম ব্যাপারটা। তাহলে আমরা দেখছি যে এই যে 3 প্রকার শাস্তি তত্ত্ব আমি যে বললাম কি কি না, একটা হচ্ছে প্রতিশোধমূলক শাস্তি তত্ত্ব, সংশোধনমূলক শাস্তি তত্ত্ব, আর হচ্ছে প্রতিরোধমূলক শাস্তি তত্ত্ব। তাহলে সেই শাস্তি তত্ত্বগুলোতে কি বলা হয় না, সেই শাস্তি তত্ত্বগুলোতে যেটা হচ্ছে প্রিভেন্টিভ বা ডিটারেন্ট শাস্তি তত্ত্ব, সেখানে কি বলা হয় না, তাকে এমন শাস্তি দেয়া হবে যাতে সে এবং অন্য ব্যক্তিরা, সমাজের অন্য ব্যক্তিরা ভবিষ্যতে ওই রকম অপরাধ না করে। বইতে যে উদাহরণটা দেওয়া আছে সেটা কি না, ভেড়া চুরির অপরাধে তোমাকে যে শাস্তি দেওয়া